সালাম নমস্কার। আমি এখন আছি বর্তমান মহাদেবপুরে। আমার মহাদেবপুরে গন্তব্যস্থল, আমার প্রথম একটা যে ট্রাভেল শ্যুট ছিল সেটা আমার গন্তব্যস্থল শিবপুর থেকে মহাদেবপুর পর্যন্ত ছিল। তো মহাদেবপুরে এসে তুললাম, একদম ফুল করলাম। তো এখন আমরা যাব ওদের সদর উদ্দেশ্যে। তো এইটা হলো মহাদেবপুরের একটা ফুল ভিউ। এটা হলো মহাদেবপুর শান্তা টাওয়ার, যেটা কাজ চলতেছে। তো মেয়েকে সান্তাহার পর্যন্ত আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে রাস্তাগুলো কেমন। সুন্দরই বলা চলে একরকম। এগুলো আসলে ভিডিও করতেছি আমি এর জন্য, প্লাস জন্য রাস্তাঘাট এই হলো বিষয়। আর ক্রাউডে এই সময় থাকে না, তবে বৃহস্পতিবার দিন একটু ক্রাউড হইতে পারে, কিছুক্ষণ পর থেকে হয়তো ক্রাউড আরো বেশি পাবো, আবার কমও পাইতে পারি, যেরকম অ্যাকচুয়ালি থাকে। তো এই রাস্তাগুলোর বেসিক্যালি কিছুদিন আগেও কাজ চলছিল, এই রাস্তাগুলো ভালো ছিল না খুব একটা। তবে এখন পুরা যেটাকে বলে আর কি লোক ভাষায় মাখন মাখন, এই রাস্তাগুলো হলো পুরো মাখন হয়ে গেছে এখন। এখন এই রাস্তাঘাটগুলো দিয়ে গাড়ি চালায় অনেক আরাম পাওয়া যায়। আমার কলিগ অনেক অধৈর্যশীল একটা ব্যক্তি, তো ওনার সাথে আমার প্রায় 3বার দেখা হলো এই পর্যন্ত, কিন্তু উনি কোথাও দাঁড়ালো না। উনি আমার জন্য দাঁড়াচ্ছে, একটা সার্টেন পয়েন্টে তোমার দাঁড়ায় অপেক্ষা করতেছে, আর বারবার বকাঝকা করতেছে দেখা হইলে যে আপনি তো লেট কেন, আপনি তো লেট কেন, আপনি তো লেট কেন। ওনার আসলে বাসায় যাওয়ার তাড়াটা অনেক বেশি, সেজন্য হতে পারে হয়তো বা উনি আমাকে তাড়া দিচ্ছে। তবে বাসায় যখন যাওয়া হয় তখন তাড়াটা কার না থাকে বলেন? সবারই তো তাড়া থাকে বাসায় যাওয়ার। তবে নিরাপদে যাওয়াটাই ভালো, কারণ জীবন একটাই, আর হাত পা আরো বড় একটাই। জীবন গেল তো বেঁচেই গেলেন, যদি জীবন না যে হাত পা যায় তাহলে তো মরে গেলেন, ওই বেঁচে থাকার কোনো অর্থ নাই। অতএব আপনাকে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে ধীরে মানে নজর রাখতে হবে চারপাশে, যে আপনার সামনে পিছনে ডানে বামে কোথায় কি হচ্ছে। আমি একটু বৃষ্টি বৃষ্টি ফিল করতেছি, মনে হয় এখানে কোনো একটা মেঘ, ছোটা মেঘ থেকে কিছু কিছু পানি পড়তেছে। তো এই জন্য মনে হয় সম্ভবত আমার গায়ে একটু বৃষ্টি লাগতেছে। আপনি একবার শুধু খেয়াল করেন, সামনে ওই পাশে মেঘ জমে আছে, এই পাশেও মোটামুটি মেঘ, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা, বিশাল রাস্তা। সাধারণত 300 ফিটের রাস্তা যেটাকে বলে আর কি, সাধারণত ঢাকা শহরের 300 ফিট রেস দেয় না, যে আসেন ভাই একটু রেস করি, তাদের জন্য খুব সুন্দর একটা রাস্তা হতে পারে আমাদের এই মহাদেবপুর থেকে সান্তাহার যাওয়ার যে রাস্তাটা। এইটা দারুণ রাস্তা বলা চলে। আমার গাড়ি মোটামুটি 60-62 এরকমে চলতেছে। তো খুব সুন্দর একটা রাস্তা, এটাতে আপনি চলাফেরা করে খুব মজা পাবেন। এখানে রেস দিয়ে মজা পাবেন, এখানে গাড়ি ঘোড়াও কম চলে, খুব যে গাড়ি ঘোড়া চলে তা না। এখানে সাধারণত মুজিবপুর, সাপাহার এগুলো যাওয়ার যে গাড়ি ঘোড়াগুলা, সেই গাড়িগুলো করে সাধারণত এদিক দিয়ে যায়। আর পিছনে যে রাস্তাটা ছেড়ে আসলাম ওই দিক দিয়ে সোজা গেলে আপনার পোরশা, সাপাহার পাবেন, আবার ওই দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাওয়া যায়। আর আমরা এখন বর্তমানে যাচ্ছি মেইন নওগাঁ শহর এবং সান্তাহারের দিকে। আমি নওগাঁ শহরে যাব না, আমি যাব সান্তাহার। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমার কর্মস্থল থেকে মহাদেবপুর পর্যন্ত আপনাদেরকে একটা র ফুটেজ দিয়েছি, মানে র ফুটেজ রেকর্ড করে রেখেছি। তো এখন এই সান্তাহার মানে মহাদেবপুর থেকে এই সান্তাহারের একটা পিওর ভিউ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু সব ভিডিও সবাই দেখবে না, তাই আমি এই ভিডিওতে আবার একটু উল্লেখ করে রাখি যে এই ভিডিও আমি কোনো এডিট করব না, এই ভিডিও সম্পূর্ণই র থাকবে। র থাকার পিছনে কারণ আছে, র বা কাঁচা বা আনএডিটেড থাকবে। এটার পিছনে কারণ হইলো যে মোটর সাইকেল যখন বা কোনো একটা গাড়িতে যখন চলে
তখন গাড়ির একটা হাওয়া বাতাস গায়ে লাগা বা কিরকম একটা ভাইব আসে, গাইলে কিরকম একটা ভাইব আসে, এটা সম্পূর্ণটাই আমি আপনাদের একদম কাঁচা ভাবে দেখাবো। কোনো মানে এডিট করে সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ অফ করে দিয়ে ক্যান্সেলেশন করে দিয়ে আমার মাইকের যতটুকু ক্যান্সেলেশন আসবে ততটুকুই ক্যান্সেল হবে। এর বাইরে এক্সট্রা করে কোনো ক্যান্সেলেশন আমি দিব না যে ক্যান্সেল করব করে এডিট করে দিব, এরকম কিছু না। এখানে যা ফুটেজ আসবে এই তার র ফুটেজই আপনাদেরকে দেওয়া হবে দেখার জন্য। কারণ এটা শুধু ফেসবুকে বা ইউটিউবে আপলোড করার জন্য না, এটা বেসিক্যালি আমার একটা স্মৃতি রাখার জন্য, যে এই রাস্তাগুলো দিয়ে আমি একসময় যেতাম, এই রাস্তাগুলো এরকম, এই রাস্তাগুলো এরকম, এই আর কি। এইটা দেখানোই আমার আসলে মূল উদ্দেশ্য, যে রাস্তাঘাটের ভিউগুলো কত সুন্দর, এটা দেখানোই আমার উদ্দেশ্য। আর পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের ফরমার যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের মাননীয় ফরমার খাদ্যমন্ত্রী জনাব স্বাধীনচন্দ্র মজুমদার এমপির এলাকা হইল এই নওগাঁ। উনি মন্ত্রী ছিলেন, বাংলাদেশের ফরমার গভর্নমেন্টের খাদ্যমন্ত্রী ছিলেন, যার জন্য আসলে অ্যাকচুয়ালি নওগাঁর আর কোথাও কোনো ডেভেলপমেন্ট না হলেও রাস্তাঘাটের অভাবনীয় একটা ডেভেলপমেন্ট হয়েছে। তো এটাই হলো মূল উদ্দেশ্য, যার কারণে অ্যাকচুয়ালি এই রাস্তার সুফল নওগাঁবাসী উপভোগ করতে পারতেছে। নওগাঁর রাস্তাটা কিছুদিন আগেও খুব খারাপ ছিল, চলাচল করার মতো ছিল না, এত সুন্দর করে টানতে পারতাম না। কিছু কিছু জায়গায় খানা বন্ধ, রাস্তাঘাট বালু ধুলা এগুলো দিয়ে ভরা, কিন্তু এখন খুব সুন্দর করে টেনে চলে যাওয়া যায়। এখানে 100-120 তুললেও কোনো ব্যাপার নাই রাস্তাঘাটে চালানো। আপনারা যারা ব্লগ দেখতেছেন তাদেরকে অবশ্যই নিমন্ত্রণ থাকবে বা দাওয়াত থাকবে, যারা একটু রেসার টাইপের ভাই বোন আমাদের আছেন, যদি কেউ এই ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে নিমন্ত্রণ থাকবে বা দাওয়াত থাকবে, যে আপনারা আপনাদের রেসিং এর যে একটা স্পিড আছে এটা দেখানোর জন্য আপনি এই রাস্তায় অবশ্যই আসতে পারেন। কারণ রেসিং স্পিরিট দেখানোর সর্বোত্তম রাস্তা এটা। কারণ আমি ব্লগ দেখাচ্ছি যখন, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া তেমন নাই বলতে গেলে। একটা পিওর রাস্তা যেখানে কোনো গাড়ি ঘোড়া নাই বলবো না, আর গাড়ি ঘোড়া খুব কম। গাড়ি জোরে চালালেও খুব একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই, আনলেস যদি আপনি এখন অদক্ষ ড্রাইভার হয়ে থাকেন বা আপনার নিয়ন্ত্রণে সমস্যা হয়, তার জন্য ড্রাইভারের বহন তো কেউ করবে না। তবে সাধারণত সড়কে গাড়ির সাথে যে দুর্ঘটনাগুলো হয় সেইগুলো সাধারণত এই রাস্তায় আপনি পাবেন না সান্তাহার যাওয়ার আগ পর্যন্ত বা নওগাঁ সদর যাওয়া পর্যন্ত, আশা রাখি। কারণ নওগাঁ শহর বা আমি যেহেতু সান্তাহার দিয়ে যাব, তো সান্তাহার দিয়ে যাওয়ার পুরো কভারেজটাই মানে পুরো রাস্তাটাই আমি আপনাদেরকে কভার করে দেখাবো, যে রাস্তাগুলো কেমন, অ্যাকচুয়ালি কিভাবে যাওয়া যায় বা কিভাবে করা যায়। তো এইটা হলো একটা বিষয়। আর আমি বর্তমানে যাচ্ছি আমার এক কলিগের সাথে, তো সেই কলিগটা একটু অস্থির। উনি আসলে আজকে বাসায় যাবে, তো তাই স্থির থাকতে পারতেছে না, এই জন্যই উনি একটু জোরেই চলে গেছে। ওনার চাকা আবার একটু বেশি ঘোরে, ডিসকভার গাড়ি তো, ডিসকভার গাড়ির আবার একটু চাকা বেশি ঘোরে আমার যা মনে হয় আর কি, আমাদের গাড়ির তুলনায়। সুজুকি ইয়ামাহা এগুলোর তুলনায় ডিসকভারের চাকা একটু বেশি ঘোরে। কারণ থেকে আমি খুব জোরে গাড়ি চালাই না, আমার এই পর্যন্ত সর্বোচ্চ 112 কি 13 মনে হয় তোলা হয়েছে আমার এই গাড়িতে, আমার সুজুকি জিক্সার মনোরম গাড়িতে সর্বোচ্চ আমি 112 মনে হয় তুলছি, তাও আমার সঠিক মনে নাই, মনে হয় 112 তুলছিলাম। সেটা ভোরবেলা ছিল, ভোরবেলাতে একবার আসতে নিয়ে এরকম তুলছিলাম আর কি। তো যেটা বলতেছিলাম, যে আমার এই কলিগ বা ফ্রেন্ড যেটাই বলেন, হোয়াট এভার হি ইজ টু মি, ওনার গাড়ি চালানো অনেকদিন হয়ে গেল তো। আর যারা ডিসকভার চালায় এখন ইদানিং একটু খেয়াল করে আমি দেখি মাঝে মধ্যে, ছোট সিসি মানে ধরেন যে 100 সিসি 125 সিসির যেগুলো সেগমেন্টের যেগুলো গাড়ি বের হয়েছে, বিশেষ করে বাজাজের, এদের টান একটু বেশি থাকে। এদের সবসময় একটু খাড়া টানের উপর থাকে আর কি, যেটা 4V ক্ষেত্রে হয় খাড়া টান।
এই খালো টানটা আবার একটু আমাদের বাজাজের যে গাড়ি বাইকার ভাইয়েরা আছে তাদের ক্ষেত্রে একটু বেশি হয় দেখি। সে যাই হোক, হতেই পারে, এটা কোনো সমস্যা না। তবে যখন আপনি একটা রাস্তা ভ্রমণ করবেন, একটা লং জার্নি করবেন, তখন আপনার উচিত কিছু কিছু সময় করে ব্রেক নেওয়া। আর সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হইলো যে রাস্তাঘাটে সবসময় স্লো গাড়ি চালানো উচিত, অতিরিক্ত জোরেও চালানো উচিত, অতিরিক্ত আস্তে চালানো উচিত না। আমি বলছি না যে 20, 30, 40-এ চালাবেন, জোরে চালাবেন। যেরকম এই যে একটা ইডিয়ট দেখতে পাচ্ছেন রাস্তায় দৌড় মারলো, তো অতিরিক্ত জোরে চালালে এরকম ইডিয়টের খপ্পরেও পড়তে পারেন। আবার আস্তে গাড়ি চালালে পিছন থেকে এসে কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাকে হাসপাতালে দ্বারে পৌঁছে দিতে পারে। তো আপনার উচিত হবে একটা মডারেট স্পিড বজায় রাখা, যে এরকম একটা স্পিডে আমি গাড়ি চালাবো, না ওভার স্পিডিং না আন্ডার স্পিডিং, কোনোটাই না। তো আমার এই ভিডিওটা হয়তো বা একটু লং হইতে পারে, কারণ আমি আপনাদেরকে পুরোই কভারেজ দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি বগুড়া যাওয়ার যে পুরো রাস্তাটা আমি পুরোটাই আপনাদের কভার দেওয়ার চেষ্টা করব, যে আসলে কিভাবে কিভাবে যাচ্ছে। তবে দোয়া রাখবেন যেন পরবর্তীতে শুধুমাত্র এই নওগাঁ থেকে বগুড়া না, আরো বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা যেন আমি কভার দিতে পারি। তবে আমার জীবনের একটা ইচ্ছা আছে যে আমি একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিব বাইক নিয়েই, সেটা এই বাইকই হোক, আমার এই পঙ্খিরাজি হোক, বা অন্য কোনো বাইকই ভালো, আরো বাইক যদি উপরওয়ালা আমাকে সেই তৌফিকটা দেয় বা আমার সেই ইচ্ছাটা পূরণ করে, তাহলে সেক্ষেত্রে যদি আমি একটা ভালো আরো উন্নত মানের বাইক নিতে পারি, যেটাতে আমি আরো ট্যুর দিয়ে মজা পাবো, এরকম যদি বাইক হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা আন্তর্জাতিক ভ্রমণ করব। আর আমার দ্বিতীয় ইচ্ছা হইলো যে আমি কোথাও এবার একটা মানে কি বলে ডোমেস্টিক একটা ট্যুর করব। ডোমেস্টিক মানে দেশের অভ্যন্তরে ট্যুর করব, কোথাও নামবো না, কোথাও থামবো না। হয়তো বা একটা হোটেলে থাকলাম বা একটা ইয়েতে থাকলাম, কক্সবাজারে গেলাম, সমুদ্র সৈকতে নামবো না, দেখবো না, কিন্তু কক্সবাজারে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার ভিউ পয়েন্টটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, যে কক্সবাজারে কিভাবে যায়, জাফলং কিভাবে যায়, তারপরে সিলেট কিভাবে যায়, তারপরে তামাবিল, তারপরে বাংলাদেশের যতগুলো জেলা আছে এগুলোতে কিভাবে যায়, এগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমি যেহেতু শুরু করলাম কেবল, সেহেতু আমি আপনাদেরকে প্রথম আসলে যত বড় ব্লগার, যত বড় ইউটিউবার, যত বড় ফেসবুকারই হোক না কেন, প্রথমের দিকে ভিডিওগুলোতে সাধারণত কারো ভিডিওতে রিচ হয় না। আমি দেখেছি অনেক বড় বড় ব্লগার যারা আছে ইউটিউবে, আমি সাধারণত আপনার রাফসান ছোট ভাই বাংলাদেশের ব্লগারদের ভিতরে, তারপরে হইলো সালমান দ্য ব্রাউন ফিশ, এদেরকে আমি সাধারণত ইউটিউবে ফলো করি। তারপরে ধরেন যে আরো যারা আছে, মানে ভারতীয় যারা ব্লগার আছে, যেরকম ক্যারে মিনাটি, আশিস চঞ্চলানি, তারপরে বিদেশি ব্লগারদের মধ্যে মিস্টার বিস্ট, তারপরে বিউটিপাই, এরা যারা আছে এদের সবারই আপনি ব্লগ খেয়াল করলে দেখবেন, ব্লগ তো না মানে ভিডিও আর কি, চ্যানেলগুলো খেয়াল করলে দেখবেন যে এদের চ্যানেলে প্রথমের দিকে সাধারণত কোনো ভিউ খুব কম, এখনো কম। তাদের যে বর্তমান যে লাইক, কমেন্ট, শেয়ার বা ভিউজ পড়ে সেই তুলনায় কিন্তু অনেক কম। দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন আকাশে খুব সুন্দর রংধনু উঠতেছে, রেইনবো। সাধারণত এরকম ভিউ কিন্তু দেখতে পাওয়া যায় সহজে। দেখেন একদম এইখান থেকে শুরু করে একটা সুন্দর পয়েন্টে গিয়ে আপনাদেরকে দেখাই, এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত চলে গেছে, ওই পর্যন্ত চলে গেছে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। আকাশে রংধনু জেগে উঠেছে, নতুন দিনের আগমনের বার্তা দিয়েছে। এরকমই তো বিষয়টা নাকি? আকাশে কিন্তু খুব গভীর কালো মেঘ, তার সাথে রংধনু, খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে, দারুণ কম্বিনেশন যেটা দেখতে পাচ্ছেন। এটা হলো চাপগৌরি বাজার। বৃষ্টি নামতেছে, আমাকে মনে হয় কোথাও একটা ব্রেক নিতে হবে, আদারওয়াইজ ডিভাইস সবকিছু ভিজে যাবে, তখন একটা বিপদে পড়তে হবে যা মনে হচ্ছে আমার এখন।
তবে রাস্তায় যখন চলাফেরা করবেন, এটা একটা রাস্তার বৈশিষ্ট্য যে একটা জায়গায় গিয়ে বৃষ্টি পাবেন, একটা জায়গায় গিয়ে বৃষ্টি নেই, এরকম হয় সাধারণত। এটা হলো চকগৌরী বাজার এর যে পয়েন্ট, সেটা ব্রিজ। এখানে আবার বৃষ্টি খুব একটা নাই, এরকম একটা অবস্থা। পিছনের দিকে রোদ, সামনে রংধনু মিশে গেছে, যদিও আস্তে আস্তে মিশে যাচ্ছে। আবার সামনে কালো মেঘ, মানে পুরো একটা নৈসর্গিক পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ, একটা দেখার মতো পরিবেশ, একটা রেকর্ড করার মতো পরিবেশ, সুন্দর লাগতেছে। তবে আমাদের একটা ব্রেক নেওয়া প্রয়োজন, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো মুহূর্তে খুব জোরে বৃষ্টি আসবে যা মনে হচ্ছে। যাই হোক, আমার যে মেইন পয়েন্ট যেখানে আমি পৌঁছাবো, সেই পর্যন্ত আমি একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করি কি? আমার মনে হয় না করার প্রয়োজন আছে, কারণ বৃষ্টি তো ভালোই জোরে পড়তেছে। এখন এইখান থেকে আমার মনে হয় না আর বেশি দূরে যাওয়া ঠিক হবে। আমরা এখানে একটা জায়গায় একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করি, দেখি কত দূর কি করা যায়। বন্ধুরা, বৃষ্টির কবলে একটু আটকায় পড়ছিলাম। বৃষ্টি যদিও ছাড়ে নাই, তবে আবার চেষ্টা করতেছি একটু যাওয়ার আর কি। দেখি যদি বৃষ্টি না থামে, যদি বৃষ্টি এরকমই চলতে থাকে, তাহলে হয়তো বা থামতে হবে কোথাও না কোথাও। এই তো হলো অবস্থা। এই কিছুক্ষণ বৃষ্টি হইলো, কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তাঘাট একদম জলপূর্ণ হয়ে গেছে। এই রাস্তাঘাটগুলো সাধারণত জল জমে না, কারণ রাস্তাঘাটগুলো নিচু অনেক, আর উত্তরবঙ্গ সাধারণত একটু উঁচু স্থানে অবস্থিত, যার কারণে বৃষ্টির কোনো ইফেক্ট সাধারণত এই জায়গাগুলোতে পড়ে না। আমার মনে হয় বৃষ্টি একটু জোরে আসতেছে, আমাদের থামা উচিত কোথাও না কোথাও। এখন দেখি আশেপাশে কোথাও একটু থামার জায়গা পাই কিনা, যদি পাই তাহলে দাঁড়াবো। এটা অনেক দূরে, এখানে দাঁড়ানো যাবে না, অন্য কোথাও একটা দাঁড়াতে হবে। তো দেখি কোথায় দাঁড়ানো যায়। তবে বৃষ্টির মধ্যে ভিজতে ভালোই লাগে, খারাপ লাগে না। তবে ইলেকট্রনিক জিনিস তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টির মধ্যে বেশি ভিজলে। এটা হলো মোটামুটি অবস্থা আর কি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হইলো, হওয়ার পরে একটা জায়গায় একটা পাম্পে একটু দাঁড়াইছিলাম। এখন আবার যাচ্ছি গন্তব্যের দিকে, সান্তাহারের দিকে। আমরা সান্তাহার দিয়ে একটা ব্রেক নিব, আর দেখব যে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। যেহেতু এগুলো যেখানে আমরা রেকর্ডিং করতেছি, এগুলো সবই মোটামুটি ইলেকট্রিক ডিভাইস, তো এগুলো সাধারণত নষ্ট হয়ে যেতে পারে। তো এটা হলো মোটামুটি একটা আনকাট রাস্তা, বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরাই ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটে একটু পানিও জমছে। অনেকক্ষণ বিরতিতে ছিলাম, প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হইলো। তো বৃষ্টি হওয়ার পরে প্রকৃতি একটু স্নিগ্ধ হয়ে গেছে, আর রাস্তাঘাট একটু ভেজা ভেজা, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর আবহাওয়াটাও বেশ সুন্দর, ঠান্ডা হয়ে গেল আর কি। গরম ছিল না আসার সময়, তখনও গরম ছিল না। তবে প্রথম আমার কর্মস্থল থেকে মহাদেবপুর আসার পথের যে ক্লিপটি আছে, ওখানে আমি যে ভিডিওটা আছে, ওখানে আমি বলেছিলাম যে যত দ্রুত সম্ভব আসলে চলে যাওয়াই ভালো, একটু জোরে চালিয়ে যাওয়াই ভালো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো বলতে বলতেই বৃষ্টি চলে আসছে।
দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, বেশ ভালো বর্ষণ হয়েছে যেটাকে বলা যায় আর কি। শুধু বৃষ্টি না, বেশ ভালো বর্ষণ হয়েছে, যার জন্য আর কি একটু রাস্তাঘাটে কাদাও জমে গেছে। কাদা জমে যায় নাই, মানে ভিড় জমে গেছে আর কি। সামনে হাপানিয়া বাজার, এটাকে হাপানিয়া বাজার বলে। আমরা সান্তাহার এখনো পাইনি, সান্তাহার এখনো 4-5 কিলোর মতো রাস্তা হবে। তো সান্তাহার যাচ্ছি, এই মুহূর্তে হাপানিয়া বাজারে আছি। এখানে সবসময় ভিড় থাকেই, রোদ বৃষ্টি ঝড় কিছুই মানে না। বৃষ্টির সময়টা হয়তো একটু লোকজন কম থাকে, তবে বৃষ্টির সময় তো আসেনি, বলতে পারবো না কেমন লোক হয়। তবে বৃষ্টি ছাড়ার পর তো দেখছি এখন মোটামুটি ভালোই লোকজন আছে। আচ্ছা, বৃষ্টি নিয়ে একটা কথা না বললেই না। বৃষ্টি আমার খুব অপছন্দের একটা ঋতু, কারণ যারা মোটামুটি বাহিরে চাকরি বাকরি করে, শুধু চাকরি বাকরি বাহিরে করলে না, বৃষ্টির দিনে যে কোনো কাজ করাই একটু বাহিরের দিকে যে কোনো কাজ করাই একটু কষ্টকর। বৃষ্টি আর শীত, এই দুইটা সময় কাজ করা একটু কষ্ট হয়ে যায় সবার জন্যই, শুধুমাত্র যে খেটে খাওয়া যারা কর্মজীবী মানুষ শুধু তাদের জন্য না, সবার জন্যই মোটামুটি একটু কষ্টকরই হয়ে যায় বৃষ্টির দিনে কাজ করা। তো এই জন্য বৃষ্টি আর শীত, এই দুটো আমার খুব অপছন্দ। শীতের দিনে আবার অনেক কাজ করা যায় না ঠিকঠাক মতো, যেমন গোসল করা, হাত পা ধোয়া, বাইরে কোনো কাজ করতে যাওয়া, এগুলা খুবই দুরূহ, খুব কষ্টকর হয়ে যায়। বৃষ্টির দিনে যেমন কষ্টকর হয়ে যায়, শীতের দিনেও কষ্টকর হয়ে যায়। এরকম আর কি বিষয়টা। আমি মোটামুটি আজকে এখন আমি মহাদেবপুর থেকে যেহেতু সান্তাহারের একটা কভারেজ চেয়েছি, তো আমি সান্তাহার পর্যন্ত, সান্তাহারে গিয়ে একটা ব্রেক নিব, নিয়ে আমি একটু আমার ডিভাইস সহ সবকিছু একটু ক্লিন করব। আবার মনে হয় বৃষ্টি আসতেছে, এইদিকে মনে হয় একটু বৃষ্টি আছে, তো আবার মনে হয় আমাকে বিরতি নেওয়া লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তবে এবার চেষ্টা করবো বিরতিটা সান্তাহারে গিয়ে স্টেশনে গিয়ে একবারে নেওয়ার, কারণ আমাকে আবার বগুড়াতেও পৌঁছাইতে হবে। তবে আমি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা স্টার্ট করছিলাম, আমার মনে হয় না আমি সেই উদ্দেশ্যটা সফল করতে পারবো, কারণ যে পরিমাণে বৃষ্টি আসতেছে, এই সান্তাহারে গিয়ে হয়তো আমাকে আমার আজকের যে আমার যেখানে আমি থাকি, আমার কর্মস্থল থেকে বগুড়ার যে একটা ব্লগ করার উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম, ওটা সাথে মনে হয় সম্ভবত করতে পারবো না, কারণ এখানে প্রচুর বৃষ্টি থেমে থেমে আসতেছে, থেমে থেমে আসতেছে, থেমে থেমে আসতেছে। তো এতবার করে যদি থেমে থেমে বৃষ্টি আসে, তাহলে আমি কিভাবে ব্লগটা করব আর কিভাবে দেখাবো মানুষকে যে না, মনে হয় বৃষ্টি আসতেছে, আবার দাঁড়াইতে হবে কোথাও একটা। এখানে একটু স্টপ নেই, চলতে গেলে বৃষ্টি, থামলেই আবার বৃষ্টি নেই, আর নাই হয়ে যাচ্ছে। বৃষ্টিও আমার সাথে বেশ ভালোই মজা নেওয়া শুরু করছে। মনে করলাম যে বৃষ্টি হবে, এই জন্য আবার একটু দাঁড়াইলাম। আসলে আজকে এরকম টুকটাক বৃষ্টি হতেই থাকবে, দেখি কত দূর পর্যন্ত এরকম বৃষ্টি হয়। তবে আশা রাখি আর বেশি দূর এরকম বৃষ্টি হবে না। আমার রাস্তাও আর বেশি দূর বাকি নাই, বেশি দূর বাকি নাই বললে ভুল হবে, আছে, বেশ ভালোই রাস্তা আছে। তো দেখি আর কত দূর মানে বৃষ্টি পাই। বৃষ্টি তো এখন পাচ্ছি না, কিন্তু যখন গাড়ি চালাচ্ছি তখন আবার বৃষ্টি নামতেছে, যেই গাড়ি চালানো থামাচ্ছি তখনই বৃষ্টি নাই হয়ে যাচ্ছে। এই তো হলো বৃষ্টির অবস্থা। তো যেটা বলতেছিলাম যে আমার আসলে বর্ষাকাল এই জন্যই খুব অপছন্দ, কারণ বর্ষাকালে আসলে কাজকর্ম কোনো কিছু করেই কোনো মজা নাই, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে অনেক মানে এই বৃষ্টির মধ্যেও দেখানোর চেষ্টা করতেছি ভিউ পয়েন্টটা। এই 24 মিনিটের ক্লিপে আমার না হইলেও আধা ঘন্টার উপরে দাঁড়ায় থাকা লাগছে। জানি না এই ক্লিপটা কত বড় হবে, বাট এখন পর্যন্ত আমার প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়ায় থাকা লাগছে, এবং এখনো স্টিল বৃষ্টি হয়েই যাচ্ছে।
তো যেহেতু আমি বলেছি যে আমি মহাদেবপুর থেকে সান্তাহার পর্যন্ত একটা কাভারেজ, একটা রাস্তা দেখাবো আপনাদেরকে, তো আমি এটা দেখাবো। তারপরে হয়তোবা আর আমার পক্ষে এই ক্লিপটা করা সম্ভব হবে না, কারণ এত ভিজলে আসলে আমি নিজেও ভিজে যাচ্ছি, আমার ডিভাইসও ভিজে যাচ্ছে। এই তো হলো অবস্থা। আর রাস্তাঘাটও মোটামুটি পিছলা হয়ে আছে, ব্রেক ভালোভাবে এখন ধরবে না, যদি ধরা হয়। খুব ঝুঁকিপূর্ণ রাস্তা হয়ে আছে। আর যদি আমি আপনাদেরকে পুরো রাস্তা একদম স্লোলি কভার করে দেখাই, তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে, যেটা আপনারা নিজেরাও দেখে মজা পাবেন না। আমি রাস্তার কোনো অংশই কাটতেছি না। এটা হলো জলিল পার্ক বলা হয় এটাকে, আব্দুল জলিল পার্ক বলা হয় এটাকে। আব্দুল জলিল পার্কের পিছনের অংশ এটা, সামনের অংশ হলো এই পাশ দিয়ে যাওয়া, ওটা হলো নওগাঁ শহরে যাওয়ার রাস্তা, আর এটা হলো সান্তাহার যাওয়ার রাস্তা। এটা হলো জলিল পার্ক, পিছনের অংশ এটা জলিল পার্কের। আর আমরা যেখানে যাচ্ছি এটা হলো সান্তাহার রোড বলা হয় এটাকে। এখন বৃষ্টি পাচ্ছি না, আসলে বৃষ্টির নেচারটা এরকম, যখন আপনি রান করবেন অনেক মানে রাস্তা রান করবেন, তখন দেখবেন কোথাও বৃষ্টি আছে, কোথাও বৃষ্টি নাই। সব জায়গাতেই মনে হয় বৃষ্টি হয়েছে সম্ভবত, যেটা দেখতে পাচ্ছি। এখানেও বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, বৃষ্টি যদি আমার এই ভ্লগ আপনারা এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আমাকে একটু জানাবেন যে আপনাদের বৃষ্টি নিয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা, যেটা আপনাকে আপনার ভালো মন্দ যে কোনো প্রকারের কথা আমার সাথে শেয়ার করতে পারেন, যে বৃষ্টি নিয়ে আপনার কোনো ভালো বা খারাপ কোনো অভিজ্ঞতা আছে কিনা। তো বন্ধুরা, আমরা আসলে সান্তাহারের রাস্তায় চলে আসছি এখন। এই সান্তাহার দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তার কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন। দুই পাশে, বিশেষ করে বাম পাশে খোঁড়াখুড়ি চলতেছে। আর খোঁড়াখুড়ি চলার কারণে রাস্তাটা বেশ সংকীর্ণ হয়ে গেছে, বেশ ছোট হয়ে গেছে, যার কারণে দুটো গাড়ি একসাথে ঢুকলে একটু যাওয়া আসা করা কষ্ট হয়ে যায়। বলতে বলতে এরকম একটা ক্রসিং চলে আসছিল, মানে ওর ওভারটেক চলে আসছে, যে দুটো গাড়ি একসাথে ঢোকার কারণে একটা গাড়ি স্লো হয়ে গেছে। তো এইটা হলো মোটামুটি অবস্থা। এদিক দিয়ে আপনি নওগাঁ শহরের দিকে যেতে পারবেন, আর এদিক দিয়ে সম্ভবত পত্নীতলা যাওয়া যায়। পত্নীতলা নওগাঁর এই জায়গাটার কভারেজও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেব, কিন্তু এখন আমি দেব না। এখন আমি, যেহেতু রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন, খুব ভয়াবহ রকমের বৃষ্টি হচ্ছে, বারবারই থামতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তো যত দ্রুত সম্ভব চলে যাওয়া ভালো। এটা হলো সান্তাহার বিজিবি রোড বলে এটাকে, সামনে বিজিবির অফিস আছে সম্ভবত। এটাকে বিজিবি রোড বলা ভুল হবে, এটার অফিসিয়াল নাম বিজিবি রোড না, এটার অফিসিয়াল নাম সম্ভবত বশিপুর বাইপাস, যে রাস্তা, ওই বাইপাসের রাস্তার রোডটা এটা। তবে সামনে একটা বিজিবি অফিস পাওয়া যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ক্রসিং আছে একটা ট্রেনের সামনে, ওই ক্রসিংয়েই আমরা দাঁড়ায় একটু চা নাস্তা করবো। ওটাকে আমরা সাধারণত সান্তাহারের লাস্ট পয়েন্ট ধরি। ওখানে একটা হাইওয়ে পুলিশ বক্স আছে, তো ওখানে আমরা একটু চা বেরোতে দিব, প্লাস দেখবো যে আমার যে ডিভাইস দিয়ে আমি রেকর্ড করছি, এই ডিভাইসে যথেষ্ট পরিমাণ ভিজেছে। আর এটার কোনো রেইন কাভার আমি দেই নাই, যে বৃষ্টিতেও ভিজবে না এরকম কোনো কাভার অনেক ডিভাইসে থাকে, বাট আমার এটাতে নেই। আমি সম্পূর্ণ নেকেড একটা অবস্থায় জিনিসটা নিয়ে আমি রেকর্ড করছি, ডিভাইসটা নিয়ে। সো বেসিক্যালি আমাকে এটাও দেখতে হবে যে ডিভাইসের কোনো ক্ষতি হয়েছে কিনা। এইটা হলো আরেকটা ব্রিজ, এটা অস্বাভাবিকভাবে এটার নামও শিবপুর ব্রিজ, বাট এই জায়গাটাকে শিবপুরই বলে সাধারণত।
এটাকে শিবপুর বলে, জি জি জি, এটাকে শিবপুর বলে। আর এটা হলো শিবপুর ব্রিজ। এটাকে শিবপুর ব্রিজ বলা হয়। আমরা এখন শিবপুর ব্রিজ পার হইলাম। শিবপুর ব্রিজ পার হয়ে আমরা এখন সান্তাহারের দিকে যাব। যেহেতু রাস্তাটা সংকীর্ণ, আমাদেরকে একটু দেখে শুনেই যেতে হবে, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকেই যায়। সো এতটা ভিড় আসলে চাপ থাকে না, তবে যেহেতু সন্ধ্যাবেলা আর বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা একটু চাপ থাকাটা মনে হয় অস্বাভাবিক কিছু না, একটু চাপ আছে। সো এই চাপটাই আমাদের আসলে সামাল দিতে হবে। আর এখানে যেহেতু বালুময় রাস্তা, এখানে কাদা জমার সম্ভাবনা বেশি। সো আমাদের অ্যাভয়েড করতে হবে যে বাম পাশ দিয়ে যেন না যাই, ডান পাশ দিয়ে যেতে হবে। আচ্ছা, তো এখন কিছু কথায় আসি। এই শীতকাল আর বর্ষাকাল, এই দুটো আমার খুবই অপছন্দের ঋতু। যে কারণে, সে কারণটা হচ্ছে যে আহ, এই সময় কাজ করে আসলে মজা পাওয়া যায় না। শুধু যে কাজ করতে পারা যায় না তাই না, একদম জলাবদ্ধ হয়ে যায় এলাকাঘাট বর্ষাকালে। আবার শীতকালে প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ে, আপনার দিন ছোট হয়ে যায়, কাজ করে শান্তি পাওয়া যায় না, যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা লাগে, এরকম নানা রকম অসুবিধা আছে। মানে মোট কথা হইলো, ব্যক্তিগতভাবে বর্ষাকাল আর শীতকালটা আমার পছন্দ না। তবে আমাদের ধর্মমতে বর্ষাকাল হইল মহাদেবের ঋতু। মহাদেব এই সময় খুবই সুপ্রসন্ন থাকেন। এই সময়ে অনেক পূজা হয় মহাদেবের। মহাদেব বলতে সাধারণত আমাদের শিব প্রভুকে বোঝানো হয়। ওনার অনেক পূজা অর্চনা হয় এই সময়। তো তো এই সময়টাতে সাধারণত শিবের পূজা হয়। আর এই সময়টাতে মহাদেবের পুজো করলে অনেক ফল পাওয়া যায়। আর আগামী দিন উল্টো রথযাত্রা আছে। আগামী দিন অর্থাৎ শনিবারে শনিবারের দিন উল্টা রথযাত্রা আছে। ভয়াবহ রাস্তা। আজকে হইলো আপনার 3 তারিখ, অর্থাৎ 4 তারিখ 5 তারিখে উল্টা রথের একটা পুজো আছে। তো ওই দিন আর কি। এখন ছুটিটা আছে সম্ভবত রথযাত্রা উপলক্ষেই, রবিবার দিন বা জন্মাষ্টমী, জাতীয় কিছু আছে। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে শীতকালে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এটা হলো শীতকালের প্রধান সমস্যা। সকালবেলা কখনোই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এটা হলো মেইন সমস্যা শীতকালের। আর শীতকালের বেশ ভোরে আমি প্রায় শীতের সময়, শীত গ্রীষ্ম বর্ষা না, আমি সাধারণত ভোরবেলায় যাতায়াত বেশি করি। তো ওই সময়টাতে দেখা যাচ্ছে কি যে কুয়াশা প্রচুর থাকে। শীতকালের ভোরে প্রচুর কুয়াশা থাকে, রাস্তাঘাটে দেখা যায় না, ফগ লাইট ইউজ করতে হয়, আদারওয়াইজ ভীষণ ক্লিয়ার হয় না। এরকম নানাবিধ সমস্যা থাকে। যার জন্য আসলে শীতকালটা আমার পছন্দ না। আপনাদের শীতকাল নিয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও শেয়ার করতে পারেন, যে শীতকাল নিয়ে আপনাদের কেমন অভিজ্ঞতা আছে এবং কেন আপনার শীতকাল পছন্দ বা অপছন্দ।
এটা আমাকে শেয়ার করতে পারেন। আমরা মোটামুটি সান্তাহারের কাছে চলে আসছি, এখন সান্তাহার পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। এটা আমার একটা অ্যাচিভমেন্টের মধ্যেই পড়লো যে এই ভয়ানক একটা ঝড় বৃষ্টি, ঝড় তো না ঠিক, বৃষ্টির ভিতরেও আমি এটা রেকর্ড করে আপনাদেরকে একটা কাভারেজ দিতে পারলাম যে কেমন আসলে বৃষ্টি হচ্ছে এখানে। সামনে আমরা আরেকটা ব্রিজ পাবো। বগুড়ার রাস্তা আসলে দেখতে 101 কিলো বা 104-105 কিলোর মতো মনে হয়, বাট রাস্তা কিন্তু অনেক, 100 কিলো কিন্তু কম রাস্তা না, প্রচুর রাস্তা, অনেক রাস্তা। আর এইরকম ঝড় বৃষ্টি বারবার থেমে থেমে যায় গেলে তো অনেক সময় লাগে আসলে পৌঁছাইতে। আমার ব্লগগুলো অনেক লম্বা লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, বাট আমি এগুলো আসলে আস্তে আস্তে ছোট করার চেষ্টা করব। ছোট কিভাবে করা যায় সেই দিকে একটু নজর দিব। বাট এই মুহূর্তে আমার যতটুকু আমি ভিউ দেওয়ার চেষ্টা করতেছি, আসলে অ্যাকচুয়াল ভিউ দেওয়ার চেষ্টা করতেছি যে কিরকম রাস্তাঘাট হইতে পারে বা কিরকম রাস্তাঘাটের ভিউ আসতেছে, এগুলো আমি আসলে সম্পূর্ণ রেকর্ড করতেছি এবং এগুলোই আমি আসলে ইউটিউবে শেয়ার করে রাখবো, যাতে পরবর্তীতে এগুলো নিয়ে আমি আবার কাজ করতে পারি। ছেলেপেলে মাঠে ফুটবল খেলতেছে, দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা ভিউ। এই যে বলছিলাম না, ডিসকভারের ছেলেপেলেদের একটু টান বেশি মোটর সাইকেলের, মনে হচ্ছে অনেক জোরে উড়াই নিয়ে চলে যাবে, এরকম একটা ভাবসাব আর কি। যে কি বলবো, কিছু বলার নাই অ্যাকচুয়ালি, যাক সমস্যা নেই। ডিসকভারের বাজাজ যদি এখন ডিসকভারে পিক আপ বেশি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টান তো হবেই। বাজাজ শুধু ডিসকভার না, যে কোনো গাড়িতেই আর কি, যদি একটু টান বেশি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার টান তো বেশি আসবেই। এখন আমার গাড়িতেও আছে, তবে আমি এখন চাচ্ছি না আসলে জোরে একটু টানতে, কারণ জোরে টানলেই সমস্যা, দুর্ঘটনার শিকার হইতে হয়। আমি আসলে এখন কথা বলতে পারতেছি না, কারণ আমি একটা ক্রসিং দেওয়ার চেষ্টা করতেছি এই জায়গাটাতে। একটা ক্রসিং দিতে পারলে আমি আসলে, হ্যাঁ ক্রসিং দিয়ে ফেলছি। এখন আমার পিছনে আর কোনো গাড়ি ঘোড়া আছে, কিন্তু সেগুলো ডিস্টার্ব করার মতো নাই। সাউন্ড দিবে, বারবার হর্ন দিবে, এগুলো খুব বিরক্ত লাগে রাস্তাঘাটে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে হইলো সান্তাহার, রানীনগর, নওগাঁ, এই পাশে হইলো, আমার হাতের বাম পাশে হইলো বগুড়া, রংপুর, ঢাকা। ধন্যবাদ নওগাঁ সড়ক বিভাগ, আমরা নওগাঁ থেকে পার হয়ে চলে আসলাম। সান্তাহার সাধারণত বগুড়ার ভিতরেই ধরা হয়, অনেকে সান্তাহারকে নওগাঁর অংশ হিসেবে জেনে থাকতে পারেন, তবে সান্তাহার নওগাঁর অংশ না, সান্তাহার হইল বগুড়ার একটা অংশ। এইটা হলো মেইন সান্তাহার বলা চলে। স্টেশন সামনের দিকে, ওই পাশে স্টেশন রাস্তার, আর এই পাশ দিয়ে সামনে একটা ক্রসিং পাবো আমরা। ওই ক্রসিংই আমাদের আপাতত মহাদেবপুর থেকে সান্তাহার যাওয়ার যে একটা রাস্তা দেখানোর বিষয়, এই বিষয়ের ক্লোজিং দেওয়া হবে বা শেষ করা হবে ওই ক্রসিংটাতেই। তার পরবর্তীতে যদি ভিডিও করার মতো ধৈর্য বা সামর্থ্য আমার থাকে, তাহলে পরবর্তীতে আবার সান্তাহার থেকে বগুড়া চারমাথা বা বগুড়া শহর যেখানে আমার বাসা, তার একটা ভ্লগ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তবে সেটাও অনেক লম্বা হবে।
কারণ রাস্তা তো অনেক দূরত্বর রাস্তা, আর এখান থেকে আমি যেখানে এখন দাঁড়াবো, যেখানে আমি আপনাদের দাঁড়ানো দেখাবো, সেখান থেকেও প্রায় বগুড়া ধরেন 50 কিলোর মতোই হবে। সো 50 কিলো রাস্তা তো ধরেন যে 1 ঘন্টা তো লাগেই, আর 1 ঘন্টার ব্লগ করা তো সম্ভব, যদিও হবে, সম্ভব অসম্ভব কিছুই না, কিন্তু দেখাটা, ধৈর্যটাই হলো মেইন। আসলে আমাদের ভিতরে এখন ধৈর্য অনেক কম, অনেকেই অনেক কিছু দেখতে চায় না, এটাই হলো মেইন সমস্যা। তো যাই হোক, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্রসিং, যেখানে আমরা থামবো বলে ঠিক করেছিলাম, এইটাই হলো আমাদের মেইন সান্তাহার ক্রসিং। হাইওয়ে পুলিশ বক্স আমরা পিছনে রেখে আসছি, ওইটা চাইলে দেখাতে পারতাম, বাট এই মুহূর্তে আর দেখানো সম্ভব হচ্ছে না। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমরা এখানে এখন চা খাবো।